আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী 2027 সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ইংলিশ হাউস ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে। আমি তোমাদের ইমরান ভাইয়া। আর 2-1 মাস পরেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং ডিসেম্বরের 7 তারিখেই তোমাদের ফাইনাল পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব এর ভিতরেই ইনশাল্লাহ ইংরেজি গ্রামারের প্রতিটা টপিক ধরে ধরে শেষ করার জন্য। সেই ধারাবাহিকতা হিসেবে আজকের ক্লাস 1-এ আমরা আলোচনা করব তোমাদের অত্যন্ত একটা সহজ টপিক, টেক কোয়েশ্চন। আসলে এটা সহজ, কিন্তু স্টুডেন্টরা সহজ বলে কেউ চর্চা করে না। পরীক্ষার হলে গিয়ে অনেকে কিছু নিয়ম অজানার কারণে ভুল করে থাকে। আজকে আমরা টেক কোয়েশ্চনটা একেবারে সুন্দর করে বেসিক থেকে ধরে ধরে শিখব ইনশাল্লাহ। ক্লাসটি করার পরে সবাই একেবারে সুন্দর করে পরীক্ষার হলে আনসার করতে পারবে, এটা আমার বিশ্বাস। এই টেক কোয়েশ্চেনের ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই। এভরিবডি ইজ হ্যাপি টুডে, এই সেন্টেন্সের টেক কোয়েশ্চনটা আসলে কি হবে? এখানে এভরিবডি হচ্ছে সিঙ্গুলার, ইজ অক্সিলারি, বাক্যটা হ্যাঁবোধক। সেই সাপেক্ষে অনেকে হয়তো বলবে স্যার এখানে শুরুতে ইজ আছে, এরপরে নট যুক্ত করা হয়েছে, এভরিবডি সিঙ্গুলার হলে তাহলে তার জন্য হি নাকি দে। আসলে উত্তরটা এখানে নেই। কেন উত্তরটা ইজন্ট হি এবং ইজন্ট দে হবে না, তার ব্যাখ্যাটা আমরা একেবারে শেষ ক্লাসের একদম শেষে গিয়ে জানতে পারবো। এর আগে আমরা ক্লাসটি সুন্দর করে দেখব, তাহলেই আমাদের শেখা হয়ে যাবে কেন এভরিবডি ইজ হ্যাপি টুডে এর উত্তরটা ইজন্ট হি এবং ইজন্ট দে কোনোটাই নয়। চলো শুরু করা যাক। আমরা প্রথমে টেক কোয়েশ্চনের মূল মন্ত্র নিয়ে একটু জানবো। টেক কোয়েশ্চনের এই দুইটা সূত্রকে, এই দুইটা নিয়মকে মূল মন্ত্র হিসাবে ধরা হয়। অর্থাৎ যদি বাক্যটি হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ হয় তখন আমাকে 4টা উপকরণ দিয়ে উত্তর করতে হবে। আবার যদি বাক্যটা না বোধক হয় অর্থাৎ নেগেটিভ হয় তখন আমাকে 3টা উপকরণ দিয়ে উত্তর করতে হবে। তাহলে আমরা উপকরণগুলো একটু বুঝে নিই সুন্দর করে, তাহলে উত্তরগুলো করতে আমাদের একেবারে সহজ হয়ে যাবে। মূল বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ যদি বাক্যটি হ্যাঁ বোধক হয় তখন আমরা শুরুতে, যদি বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে আমরা শুরুতে অক্সিলারি ভার্ব বসাবো, এরপরে আমরা নট যুক্ত করব, 3 নম্বরে আমরা সাবজেক্টের প্রনাউন দিব, 4 নম্বর আমরা কোয়েশ্চন মার্ক দিব। আমি আবার বলি, যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় তখন আমরা টেক কোয়েশ্চনে 1 নম্বরে অক্সিলারি ভার্ব দিব, 2 নম্বরে আমরা সংক্ষিপ্ত আকারে নট যুক্ত করব যদি বাক্যটি হ্যাঁ বোধক হয়, 3 নম্বর আমরা সাবজেক্টের প্রনাউন দিব, 4 নম্বর আমরা কোয়েশ্চন মার্ক দিব। আর যদি বাক্যটি না বোধক বা নেগেটিভ হয় তখন আমরা 1 নম্বরে অক্সিলারি দিব। মনে রাখবে টেক কোয়েশ্চনের শুরুতে, এখানেও দেখো শুরুতে অক্সিলারি, বাক্যটি হ্যাঁ বোধক হোক আর না বোধক হোক শুরুতে অক্সিলারি, এখানেও দেখো বাক্যটি শুরুতে অক্সিলারি। অর্থাৎ টেক কোয়েশ্চনের শুরুতে তোমাকে অক্সিলারি দিতেই হবে, থাকলেও দিতে হবে, না থাকলেও এনে দিতে হবে। এরপরে যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় তখন আমরা নট যুক্ত করব, আর যদি বাক্যটি না বোধক হয় তখন আমরা নট যুক্ত করব না। 3 নাম্বার আমরা সাবজেক্টের প্রনাউন দিব, এখানেও সাবজেক্টের প্রনাউন বসবে, একদম শেষে আমরা কোয়েশ্চন মার্ক দিব। এই জন্য প্রনাউন পরিবর্তনের কিছু বিশেষ নিয়ম আছে, আমরা এই বিশেষ নিয়মগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের পরীক্ষায় আনসার করতে অনেক সুবিধা হবে। সাবজেক্ট যখন আই, উই, ইউ, শি, হি, ইট, দে হয় তখন এগুলোর জন্য এগুলোও নিজেরাই প্রনাউন হিসাবে উত্তরে সেম এই প্রনাউন গুলো বসে যায়। অর্থাৎ আই, উই, ইউ, শি, হি, ইট, দে থাকলে সেম আই, উই, ইউ, শি, হি, ইট, দে এগুলো হুবহু বসে যায়। এরপরে এক বচন পুরুষ অর্থাৎ একজন পুরুষ মানুষকে বুঝাইলে সাবজেক্ট যদি যেমন থাকে রহিম প্লেইজ ক্রিকেট অথবা হি গোস টু স্কুল, এরকম যদি সাবজেক্ট যদি একজন ছেলে হয়, একজন ছেলে মানুষকে বোঝাই, পুরুষ মানুষকে বোঝাই, তখন তার জন্য আমরা হি নিব সাবজেক্টের প্রনাউন হিসাবে। আর যদি সাবজেক্ট যদি একজন মেয়েকে বোঝায় যেমন রহিমা ইটস রাইস, রহিমা গোস টু স্কুল,
রহিমা রাইটস এ লেটার। এইখানে যে রহিমা সে একজন নারী, এরকম যদি একজন নারীকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা শি নিব। এছাড়াও যদি প্লোরাল কোনো সাবজেক্ট, যদি প্লোরাল সাবজেক্ট হিসাবে যে নাউনটা বসবে সেটা যদি বহুবচন হয়, যেমন বার্ডস, আমি কিন্তু বার্ড বলি নাই, বার্ড শব্দের অর্থ হচ্ছে পাখি, আর বার্ডস মানে হচ্ছে পাখিরা, বার্ডস, এরকম যদি বহুবচন হয় তখন তাদের ক্ষেত্রে আমি দে ইউজ করব। এছাড়াও এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নান, নো ওয়ান, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এগুলো সহজে আয়ত্ত করতে পারবে। দেখো এই প্রোনাউন গুলোর শেষে এখানে বডি আছে, আর এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান এবং বডি যুক্ত প্রোনাউনের জন্য আমরা দে বসাইব, এবং এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং, এগুলোর জন্য আমরা ইট ইউজ করব। এইগুলোও সহজ, শেষে আইএনজি দেখা যাচ্ছে। তাহলে স্যার আমরা যখন প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন বসাবো তখন আমরা যখন সাবজেক্টে যে বসবে তার সাথে যখন আইএনজি দেখব তখন আমরা তার জন্য ইট ব্যবহার করব। আর যখন আমরা শেষে বডি বা ওয়ান দেখব তখন তার জন্য আমরা দে ইউজ করব। আর ইউ, উই, শি, হি, ইট, দে থাকলে আমরা সেম এই ওয়ার্ডগুলো বসাই দিব। আর একজন পুরুষ হলে হি বসাবো, একজন মেয়ে হলে শি বসাবো। আর একের অধিক যদি বোঝাই, বহু বচন যদি হয় তখন আমরা দে বসাইব। আশা করি সবাই বুঝতে পারবে। যদি আমার কথা না বুঝে থাকো তাহলে একটু পিছনে তুমি ব্যাক দিয়ে টেনে দেখতে পারো, তাহলে একেবারে ক্লিয়ার করে বুঝে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা রুলস অফ টেক কোয়েশ্চনে দেখব। আসলে শুধু তো রুলস পড়লে হবে না, আমাদের প্র্যাকটিসও করতে হবে। কারণ একজন মানুষ টিভিতে ফুটবল খেলা দেখে দেখে তো আর নেইমার বা মেসি হতে পারবে না। তাকে ফুটবল নিয়ে বাড়ির পাশের মাঠে গিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে সে একদিন বিশ্বকাপের মতো মাঠে গিয়ে সে খেলতে পারবে। ঠিক তেমনি আমরা শুধু রুলস জানবই না, আমরা প্র্যাকটিস করব। রুলস এবং প্র্যাকটিসের মাধ্যমে কম্বাইন করে যখন আমরা শিখব তখন আমাদের শেখাটা একেবারে সাকসেসফুল হবে, আমরা সহজে বুঝতে পারবো সেটা। বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেটি ব্যবহার করতে হবে একটা নিয়ম অনুসরণ করে, আর যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটা আবার অন্য নিয়ম অনুসরণ করতে হবে। এটা নিয়ে আমরা বিস্তারিত একটু জানবো। ১ নম্বর রুল, অক্সিলারি ভার্ব থাকলে, অর্থাৎ বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেটি ব্যবহার করেই ট্যাগ করতে হয়। যেমন হি ইজ প্লেইং, এখানে যদিও উত্তরটা দেওয়া আছে আমি একটু রিমুভ করি, কেমন, এই যে হি ইজ প্লেইং, এখানে হি ইজ প্লেইং এর মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা কি স্যার? সেটা হচ্ছে ইজ। তাহলে আমি যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় তখন আমরা 4টা উপকরণ ফলো করব বলছিলাম। একটা হচ্ছে প্রথমে অক্সিলারি, এখানে যেহেতু ইজ আছে আমি এখানে ইজ বসাই দিব, কেমন, উত্তরে আমি ইজ দিব। এরপর আমাকে খেয়াল করতে হবে বাক্যটা হ্যাঁ বোধক নাকি না বোধক। হি ইজ প্লেইং, এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক বাক্য, তাহলে যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় তখন আমরা উত্তরের সাথে সংক্ষিপ্ত আকারে নট যুক্ত করব। এখন হয়েছে কি ইজ অন ইট। 3 নাম্বার আমরা সাবজেক্টের প্রনাউন বসাবো, এখানে সাবজেক্ট হি আছে, তাহলে আমরা জানি হি এর জন্য হি বসে, এখানেও আমরা হি বসাই দিব, একদম শেষে কোয়েশ্চেন মার্ক দিব। ইজন্ট হি কেন হয়েছে আমরা সবাই বুঝছি, আমি আবার বলতেছি, হি ইজ প্লেইং, এখানে আমরা জানি যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় তখন আমাদের 4টা উপকরণ অনুসরণ করতে হয়, অর্থাৎ উত্তর আমাকে 4টা উপকরণ দিতে হবে, অবশ্যই দিতে হবে। প্রথমটা হচ্ছে আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, যেহেতু বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, আমি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ নিলাম, কেমন। এরপরে 2 নাম্বারে বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক এই জন্য আমি এখানে নট যুক্ত করলাম, বাক্যটা হ্যাঁ বোধক এই জন্য আমি এখানে নট যুক্ত করলাম। 3 নাম্বারে এখানে সাবজেক্টের প্রনাউন, এখানে সাবজেক্ট হি আছে, তাহলে আমি সাবজেক্টের প্রনাউন এখানে কি দিব, হি ইউজ করলাম। এরপরে একদম শেষে কোয়েশ্চেন মার্ক বসার কথা, আমি এখানে কোয়েশ্চেন মার্কটা বসাই দিলাম। আশা করি সবার বোঝার কথা। এরপরে দ্বিতীয় বাক্যটা হচ্ছে এখানে ইউ হ্যাভ সিন ইট, কেমন। তাহলে স্যার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ আছে, আমি এখানে হ্যাভ বসাইবো। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার আমরা কি বসাই, বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় আমরা একটা নট যুক্ত করি, হ্যাভ এর সাথে আমরা সংক্ষিপ্ত আকারে একটা নট যুক্ত করব, তাহলে হয় হ্যাভেন্ট। এরপরে 3 নাম্বারে আমরা
সাবজেক্টের প্রনাউন দিবে। এখানে সাবজেক্ট যেহেতু ইউ আছে, আমি এখানে সাবজেক্টের প্রনাউন হিসাবে ইউ দিব। এরপরে একদম শেষে বসবে কি প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চন মার্ক। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। 2 নম্বরে এখন আমরা জানলাম যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে একেবারেই সহজ, আমরা অক্সিলারিটা শুরুতে বসাই দিব। এরপরে বাক্যটা হ্যাঁ বোধক হলে আমরা নট যুক্ত করব। এরপরে সাবজেক্টের প্রনাউন বসাবো, একদম শেষে আমরা কোয়েশ্চন মার্ক দিব। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাদেরকে টেন্স বুঝে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট ডু ডাজ অথবা ডিড আনতে হয়। এখন আমরা সবাই আসলে এটা মাথায় রাখবো যে যখন বাক্যের মেইন ভার্বটা যখন বি1 হয়, তখন আমরা তাদের জন্য ডু নিই। আর যখন বাক্যের মেইন ভার্বটা যখন ভার্বের সাথে যখন এস অথবা ইএস যুক্ত থাকে, তখন আমরা তার জন্য ডাস নিই। আর যখন মেইন ভার্বটা বি2 হয়, তখন আমরা তাদের জন্য ডিড নিই। এখানে দেখো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই প্লেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বি1। তাহলে যদি বি1 হয়, সেখানে যদি অক্সিলারি ভার্ব উল্লেখ না থাকে, তখন আমরা বি1 এর জন্য শুরুতে অক্সিলারি হিসেবে ডু নিব। সবাই বুঝেছো? আমি আবারও বলি, এখানে বাক্যটি হচ্ছে আই প্লে ফুটবল। আই প্লে ফুটবলের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু স্যার টেক কোয়েশ্চনের নিয়ম অনুযায়ী উত্তরে আমাকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। সেক্ষেত্রে আই প্লে ফুটবলে যেহেতু কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, আমরা দেখতে পাচ্ছি যে প্লে একটা বি1 বা ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম অথবা বি1 যদি আমরা সেখানে দেখি, আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু নিই। এখন বাক্যটা হ্যাঁ বোধক, এই জন্য আমরা অক্সিলারির সাথে কি যুক্ত করব? নট যুক্ত করব। কেমন? 3 নাম্বার আমাদের কি দিতে হবে? সাবজেক্টের প্রনাউন। এখানে সাবজেক্ট আই আছে, আমরা জানি আই এর জন্য আই হয়, এবং একদম শেষে কি হবে? কোয়েশ্চন মার্ক। এটা আমরা বড় হাতের করে দিব। কেমন? 2 নাম্বারটা হচ্ছে হি রিডস এ বুক। স্যার এখানেও তো কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে মেইন ভার্বটা আছে তার সাথে এস অথবা ইএস যুক্ত আছে, অর্থাৎ ভার্বটা এখানে সিঙ্গুলার। তাহলে আমি অক্সিলারি ভার্ব হিসাবে ডাস কে বেছে নিব। অক্সিলারি ভার্ব কি নিব? ডাস। একদম সহজ। এখানে যখন তুমি ভার্বের সাথে এস অথবা ইএস দেখবা, তখন তুমি অক্সিলারি ভার্ব হিসাবে ডাস নিবা। তাহলে আমরা অক্সিলারি নেওয়ার পরেই যদি বাক্যটা হ্যাঁ বোধক হয়, তখন আমরা ডাসের সাথে কি যুক্ত করব? নট যুক্ত করব। এখানে দেখা যাচ্ছে হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে বাক্যটা হ্যাঁ বোধক, তার জন্য আমরা নট যুক্ত করেছি ডাজন্ট। 3 নাম্বারে আমাদের সাবজেক্টের প্রনাউন বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই জন্য আমরা এখানে হি বসাইবো। একদম শেষে আমাদের কোয়েশ্চন মার্ক বসবে। 3 নাম্বার বাক্যে দে ওয়েন্ট হোম, তারা বাসায় গিয়েছিল। কেমন? তারা বাসায় গেল। দে ওয়েন্ট হোম, এখানে যে ওয়েন্ট আছে সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ বি2 হিসেবে আমরা জানি। যদি বি2 হয়, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড কে বেছে নিব, এবং বাক্যটি হ্যাঁ বোধক হওয়ায় আমরা সংক্ষিপ্ত আকারে নট যুক্ত করব। 3 নাম্বারে সাবজেক্টের প্রনাউন হিসেবে এখানে যেহেতু দে আছে, আমরা এখানে দে যুক্ত করে দিব। একদম শেষে কোয়েশ্চন মার্ক। সবাই বুঝছি এটা? আমি আবারও একটু বলি, আই প্লে ফুটবল। স্যার এখানে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে বাক্যের মেইন ভার্বটা যদি বি1 হয়, আমরা ডু নিব। বাক্যটা হ্যাঁ বোধক হলে আমরা নট যুক্ত করব। 3 নাম্বার আমরা সাবজেক্টের প্রনাউন দিব। 4 নাম্বারে আমরা কোয়েশ্চন মার্ক দিব। সেম ভাবে এখানে রিডস এর কারণে ডাজন্ট হইল, ওয়েন্ট এর কারণে ডিডন্ট হইল। এখন আমাদের আরেকটা জানার বিষয় হচ্ছে, স্যার আমি কিভাবে বুঝবো বাক্যটা হ্যাঁ বোধক এবং না বোধক? অনেকেই শুধু মনে করে যে একটা বাক্যে নু, নট এগুলা থাকলেই বাক্যটা নেগেটিভ হয়, অন্যথায় বাক্যটা সবসময় হ্যাঁ বোধক। আসলে তা নয়। একটা বাক্যে যখন আমরা হার্ডলি, স্কেয়ারলি, সেলডম, বেয়ারলি, ফিউ, লিটল, নেভার এগুলো দেখতে পাবো, তখন আমরা বাক্যটিকে নেগেটিভ হিসাবেই গণ্য করব।
অর্থাৎ এই ওয়ার্ডগুলো যখন একটা সেন্টেন্সের ভিতর থাকবে তখন আমাদের ট্যাগ কোয়েশ্চনের উত্তরটি সব সময় হ্যাঁ হবে, অর্থাৎ সেখানে কোনো ধরনের নট যুক্ত হবে না। যেমন ইট হার্ডলি রেইনস ইন উইন্টার, এখানে হার্ডলি থাকার কারণে আমরা বুঝতে পেরেছি যে বাক্যটি কি একটা না বোধক বাক্য। তাহলে এটার উত্তরটা কি হবে? এখানে ইট হচ্ছে একটা সাবজেক্ট, হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, রেইনস হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে স্যার বাক্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, কিন্তু উত্তরে তো আমাকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। সেই জন্য রেইনস ভার্বের সাথে এস থাকার কারণে আমরা অক্সিলারি ভার্ব কি নিব? ডাস কে বেছে নিব। 2 নাম্বার আমাদের সাবজেক্টের, সরি 2 নাম্বার আমাদের নট বসার কথা, কিন্তু বাক্যটি যদি নেগেটিভ হয় তখন আমরা কি নট বসাবো? না। হার্ডলি থাকার কারণে বাক্যটা এখানে না বোধক হয়েছে, এই জন্য আমরা ডাসের সাথে নট যুক্ত করব না। 3 নাম্বারে আমাদের সাবজেক্টের প্রনাউন বসবে। সাবজেক্ট কি? ইট। তাহলে আমরা জানি ইট থাকলে ইটের জন্য কি হয়? ইটের জন্য ইট হয়। এবং একদম শেষে কি হবে? কোয়েশ্চন মার্ক হবে। তাহলে ইট হার্ডলি রেইনস ইন উইন্টারের উত্তরটা হবে ডাজ ইট। অনেকে এখানে ডাজন্ট ইট করে দিবা, ডাজন্ট ইট হবে না, কারণ হার্ডলি থাকার কারণে বাক্যটা নেগেটিভ হয়েছে এখানে। এরপর হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, সেম ভাবে এখানেও এই বাক্যের উত্তরটি কি হবে? স্যার এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, এখানে এ বার্কিং ডগ হচ্ছে বাক্যের সাবজেক্ট, সেলডম হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, বাইটস হচ্ছে বাক্যের মূল ভার্ব। তাহলে স্যার যেহেতু বাক্যের মূল ভার্বের সাথে এস যুক্ত আছে অথবা ইএস যুক্ত আছে, আমরা অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ডাস কে বেছে নিব। সেক্ষেত্রে আমাদের এখানে বসবে ডাস। এখন বাক্যটি হ্যাঁ বোধক নাকি না বোধক সেটা দেখার পালা। যেহেতু বাক্যে সেলডম শব্দটি যুক্ত আছে, সেলডম থাকার কারণে বাক্য এখানে নেগেটিভ বা না বোধক হয়ে গেছে, এই জন্য আমরা এখানে ডাসের পরে কোনো নট যুক্ত করব না। এখন এ বার্কিং ডগ যেহেতু সাবজেক্ট, এই জন্য একটি কুকুর, কেমন? বার্কিং ডগ, যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে, অর্থাৎ একটি কুকুরের জন্য আমরা এখানে কি বসাইবো? একটি কুকুর যেহেতু বোঝাচ্ছে আমরা তার জন্য ইট বসাইবো, কারণ ছোট ছোট যেগুলো ইতর প্রাণী বোঝায় যেমন বিড়াল, কুকুর, এগুলার জন্য আমরা জানি ইট বসাই। এ বার্কিং ডগ একটা কুকুর, কুকুরের জন্য আমরা এখানে কি বসাবো? ইট বসাবে, এবং একদম শেষে কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর আমরা ছোট কতগুলো নিয়ম দেখে নিতে পারি, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখান থেকে প্রতিটা বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আমি সব সময় বলি, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে একটা সরকারি বাক্য থাকে, সে যার উত্তর সব সময় শ্যালুই হয়। আমরা একটু দেখে নিব আসলে কেমন বাক্য সেগুলো। বাক্যটি যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তখন ট্যাগ কোয়েশ্চনটা সবসময় উইলিও হয়। অর্থাৎ একেবারেই আমরা মনে রাখবো যে যখন ভার্ব ট্যাগ কোয়েশ্চনের প্রশ্নে যখন একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, যেমন ওপেন দ্য উইন্ডো, কাম হেয়ার, অথবা লেট মি গো, লেট হিম গো, এরকম যদি কোনো ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন আমরা সব সময় তার জন্য উইলিও বসাই দিব। ওপেন দ্য ডোর, এখানে কি হবে তাহলে? ওপেন, ওপেন একটা ভার্ব, বাক্যের শুরুতে বসেছে। যদি বাক্যের শুরুতে একটা ভার্ব বসে তাহলে আমাদের কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই, বাক্যটা এখানে অক্সিলারি আছে কিনা, সাবজেক্টের প্রনাউন কি হবে, কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই, আমরা একেবারে চোখ বন্ধ করে এখানে উলিও বসাই দিব। কেমন? যদি বাক্যটা একটা ভার্ব দিয়ে শুরু হয় আমাদের ট্যাগ কোয়েশ্চন হবে উলিও। এরপর আমরা মনে রাখবো যদি একটা বাক্যে লেটস অথবা লেটাস থাকে, অর্থাৎ এই যে এই বাক্যটা হচ্ছে একটা সরকারি বাক্য, অর্থাৎ প্রতিটা বোর্ড পরীক্ষায় এই বাক্যটা থাকবেই, এটা কনফার্ম। লেটস অথবা লেটাস যুক্ত কোনো সেন্টেন্স যদি দেখি, আমি মুখস্থ কি বসাই দিব? সেখানে শ্যালুই বসাই দিব। মনে থাকবে? যদি লেটস অথবা লেটাস যুক্ত কোনো সেন্টেন্স শুরু হয়, এই লেটাস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা উত্তরে কি বসাইবো? শ্যালুই বসাবো। কিন্তু মনে রাখবে লেটস এবং লেটাস থাকলে আমরা শ্যালুই দিব, লেট থাকলে নয়। লেটস আর লেট কিন্তু এক নয়।
লেট থাকলে আমরা উইল ইউ বসাবো, আর লেটস অথবা লেটাস থাকলে আমরা শ্যাল উই বসাবো। কিছু ব্যতিক্রমীয় জটিল নিয়ম হচ্ছে যখন আমরা আই এম এ স্টুডেন্ট এই বাক্যে ভালো করে দেখো, স্যার এখানে তো অক্সিলারি ভার্ব এম আছে, এখানে অ্যামাউন্ট হওয়ার কথা তাই না, কিন্তু আমরা এটাও একটু জেনে নিব যে এম, এই এমটা টেক কোয়েশ্চনে আর হয়ে যায়, এমটা টেক কোয়েশ্চনে আর হয়ে যায়। এখানে উত্তরটা অ্যামাউন্ট আই হওয়ার কথা থাকলেও এখানে আরাউন্ড আই হবে, কারণ অ্যামাউন্ট আই এটা হয় না। সেম ভাবে আই এম নট এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এটি কি হবে, এই এটি স্বাভাবিক নিয়মেই আছে, কেননা এখানে এম এর সাথে কিন্তু নট যুক্ত নেই, এম আই হয় কিন্তু অ্যামাউন্ট এম এর সাথে নট যুক্ত হয় না, এজন্য অ্যামাউন্ট আই এটা হবে না। বুঝতে পারছো? এখন আমরা একেবারে প্রথমে একটা প্রশ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে আমি একটু দেখি, এভরিবডি ইজ হ্যাপি টুডে, এভরিবডি ইজ হ্যাপি টুডে এটার উত্তর কি হবে তাহলে? এখানে ইস আছে, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইস নিব। কি নিব স্যার? আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইস নিব। বাক্যটা হ্যাঁ বোধক, তার জন্য আমরা নট যুক্ত করলাম, ইজন্ট। এখন এভরিবডির জন্য বডি থাকলে কি বসে বলছিলাম? দে বসে। বডি থাকলে কি বসে? দে বসে। তাহলে কি এখন ইজন্ট দে হবে? না, কারণ মনে রাখবে ইজ এর সাথে কখনো দে হয় না, কারণ ইজটা হচ্ছে সিঙ্গুলার, দেটা হচ্ছে প্লুরাল। তাহলে ইজ এর সাথে যেহেতু কখনো দে হয় না, এই দে যেহেতু প্লুরাল, আমাকে ভার্বটা দিতে হবে প্লুরাল। এখন ইজ এর প্লুরাল কি হবে? এম ইজ আর, ইজ এর জায়গায় আমরা কি বসাই দিব? আর বসাই দিব। এখন উত্তরটা হবে আরাউন্ড দে। আশা করি এই ক্লাসটি যদি মনোযোগ দিয়ে তোমরা আরেকবার সুন্দর করে দেখো এবং বিষয়টি যদি খাতা কলম নিয়ে নোট করে এই ছোট ছোট নিয়মগুলো যদি মুখস্থ করো, মুখস্থ করার পরে যদি তোমরা প্র্যাকটিস করতে যাও, ইনশাল্লাহ টেক কোয়েশ্চন এই টপিকটা তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। আমরা এভাবেই করেই ইংরেজি দ্বিতীয় পত্রের সবগুলো টপিক শেষ করব ইনশাল্লাহ। আজকে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস, টেক কোয়েশ্চন। এখন আমি এই ক্লাসে তোমাদের টেক কোয়েশ্চনের বেসিক টপিকটা আলোচনা করেছি। এর পরবর্তী দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা বিগত সালের বুট কোয়েশ্চন গুলো একেবারে সুন্দর করে সহজভাবে প্র্যাকটিস করব। তাহলেই আরো তোমাদের কাছে এই টেক কোয়েশ্চন টপিকটা একদম পানির মতো হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের আরেকটা টপিক নিয়ে ক্লাস শুরু করব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।